আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রাজনীতির মাঠে কার কৌশল কি। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন। আহমদ হোসেন সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত। একই সঙ্গে এই আলোচনা যোগ করে নিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি আলোচনাটা শুরু করতে চাই সাইফুল হক আপনাকে দিয়েই। বর্ষিয়ান রাজনীতিক এবং উপমহাদেশের প্রখ্যাত মার্ক্সবাদী চিন্তাবিদ হায়দার আকবর রানু, তার মৃত্যুতে শোক জানিয়ে আমি প্রথম প্রশ্নটা আসলে আপনাকেই করতে চাই সাইফুল হক। আমি গণমাধ্যমের বরাত দিয়েই বরং প্রশ্নটা শুরু করি। দেখতে পাচ্ছি যে হঠাৎ করে যারা রাজনীতির মাঠে আছেন, যারা সরকার বিরোধী আন্দোলন করে যাচ্ছেন, তাদের মধ্যে এক ধরনের ঐক্যের কথা বলা হচ্ছে, বিশেষত বিএনপির পক্ষ থেকেই, যে তারা মিত্রদের সাথে এক ধরনের আবারও ঐক্য গড়ে সামনে এগোতে চায়। কিন্তু তার আগেও কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রী কণ্ঠে শুনেছিলাম যে অতি ডান অতি বাম ইসলামী সবাই একসঙ্গে হয়ে সরকার বিরোধী বা সরকারকে উৎখাত করতে চায়। তার মানে ঐক্য কি এখনো হয়নি, বা এই প্রসঙ্গে কি একটু পরিষ্কার করবেন কিনা? আপনাকে ধন্যবাদ। আর আমার প্রিয়ভাজন দুজন আলোচক আর দর্শক শ্রোতা, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। শুরুতে আপনি যেটা উল্লেখ করলেন যে আমাদের দেশের বামপন্থী ঘরানার বামপন্থী আন্দোলনের প্রবীণ জননেতা কমরেড হায়দার আকবর খান রনু, তিনি 83 বৎসর যখন চলছে তখন তিনি দীর্ঘ অসুস্থতার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তার সংগ্রামী জীবনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। এই মানুষগুলো, ধরেন একটা বাক্য বলি যে 60 দশকে আমাদের এই দেশ যে সমস্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্ম দিয়েছে, যারা একটা সময়কে যারা প্রতিনিধিত্ব করেছেন, আমাদের অধিকার, মুক্তি, এমনকি আমাদের মুক্তি সংগ্রামেও তিনি বামপন্থী আন্দোলনের যেমন একটা বড় নেতা ছিলেন, সংগঠক ছিলেন, নেতৃত্বে ছিলেন, সামরিক ষড়যন্ত্র বিরোধী আন্দোলনে, পুঁজিবাদ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, একই সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। আগামীকাল তার মরদেহ শহীদ মিনারে আসবে। আমরা আশা করি দেশ জনগণের পক্ষ থেকেও আমরা তার প্রতি আমাদের শেষ শ্রদ্ধা আগামীকাল আমরা জ্ঞাপন করব। ভবিষ্যতে তার ব্যাপারে নিশ্চয়ই আমরা আরও কথাবার্তা বলবো। আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করলেন, প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি এটার সাফল্যর আমি অনেকখানি সরকারি দলকে দেই, যে যাদেরকে তিনি বলছেন যে ডানপন্থী কি বামপন্থী বা মধ্যপন্থী, সবাই কিভাবে এক কাতারে দাঁড়িয়ে গেল। 14 সালের একটা তামাশা নির্বাচন, 18 সালে যেটা বলা হচ্ছে দিনের ভোট রাতে করা, অর্থাৎ মানুষের ভোটাধিকার অস্বীকৃত হওয়া, একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথটা যখন বাস্তবে বন্ধ হয়ে গেল, এবং মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার নিয়ে যে চূড়ান্ত নয়-ছয়, এরকম একটা পরিস্থিতিতে বাস্তবে সরকারি দলই সকল বিরোধী দল এবং জনগণকে বাস্তবে তারা এক কাতারে এক সারিতে তারা দাঁড় করিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে যখন ডাকাত পড়ে, আপনি শুধু নিকট আত্মীয় স্বজনকে ডাকেন না, পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাইকে আপনি ডাকেন। আবার যখন আগুনও ধরে তখন আপনি কিন্তু সবাইকে ডাকেন আগুন নেভানোর জন্য। বাংলাদেশ এরকম একটা গভীর রাজনৈতিক দুর্যোগের ভেতরে, ফলে সে কারণের জন্য রাজপথের সকল বিরোধী দল বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন চিন্তার, বিভিন্ন আদর্শের, তারা কিন্তু একেবারেই দেশ জনগণের এই গণতন্ত্র, ভোটাধিকার, গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করা এবং এটা গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের জন্য
আমরা কিন্তু যুগপৎ ধারায় 31 দফার ভিত্তিতে বাস্তবে রাজপথের এক ধরনের ঐক্যটা এখন গড়ে উঠেছে। যেটা আপনি বলছিলেন বিএনপির বরাত দিয়ে 7 তারিখের আগে আন্দোলনে একটা পর্যায়ে গেছে, সেটাকে আমরা একটু পর্যালোচনার ভেতরে আছে। এত বিশাল সম্ভাবনা জাগিয়ে তোলার পরেও কেন আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারিনি, দাবিটা অর্জন করতে পারিনি, কেন একটা বিশ্বাসযোগ্য নির্বাচনটা আমরা আদায় করতে পারিনি, এটা নিয়ে তো একটা পর্যালোচনা আমাদের ভিতরে আছে। কিন্তু 7 তারিখে মানুষ যে একটা বর্জন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে যে গণ অনাস্থাটা জানিয়েছে, আমি মনে করি এই গণ অনাস্থাকে রাজপথে কর্মসূচি আকারে হাজির করাটাই সকল বিরোধী দলের জন্য এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এবার যে উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে দেখবেন এই যে ভোটশূন্য যে ভোট কেন্দ্রগুলো, এটা বিরান ভূমি, প্রায় কিছু ব্যতিক্রম ছাড়া বাকিগুলো প্রায় বিরান ভূমি। তার মানে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি বলে বাস্তবে কোনো কিছু আর রাখা হয়নি, প্রতিদ্বন্দ্বিতা কোনো নির্বাচন বলে কিছু নেই, কারণ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নাই এ কারণের জন্য। ফলে বাংলাদেশ 7 তারিখে রাজনৈতিক সংকটের সমাধান হয়নি, বরঞ্চ সংকটটা অনেক বেশি ঘনীভূত হয়েছে। এইভাবে চললে দেশ একটা ব্যর্থ অকার্যকরের জায়গায় একটা আফ্রিকান সিনড্রোমের মতন যাচ্ছে কিনা রাজনীতির বিশ্লেষকদের এরকম একটা গভীর একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে বিরোধী দলগুলো আমরা ইতিমধ্যেই বিএনপির সঙ্গে আমাদের তো অনানুষ্ঠানিক যোগাযোগ আছে মঞ্চগতভাবে, আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যে আবার বিরোধী দলগুলোর পরস্পরের সাথে আলোচনা হবে, মিটিং হবে, এবং বিরোধী দলের যে ঐক্যটা গড়ে উঠেছিল নতুন প্রেক্ষিতে, নতুন অবস্থাতে কিভাবে আবার গণতান্ত্রিক আন্দোলনটা পুনর্গঠন করা যাবে, সে আলোচনাটা ইতিমধ্যে আমরা যুক্ত আছি। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে মানুষকে বলবার মতন এরকম কিছু রাজনৈতিক কর্মসূচি, কিছু নির্দেশনা আমরা আনতে পারবো। ওকে, আপনার এই প্রসঙ্গ ধরে আমি একটু আহমদ হোসেন শুনতে চাই, যেটা বলছিলেন সাইফুল হক, যে 7 জানুয়ারির পরে আসলে তিনি বলছেন একটা তো 14, 18, 24 এই ধরনের তো দীর্ঘদিন ধরে তারা সমস্যার কথা বলছিলেন, কিন্তু সংকটটাকে তারা মনে করছেন যে 7 জানুয়ারির পর আরও গভীর হলো। সেটা শুধু সাইফুল হক না, আমরা বিএনপির একদম কেন্দ্রীয় নেতাদের কণ্ঠেও একই কথা শুনেছি। সেটা নিশ্চয়ই আপনি একটু বিশ্লেষণ করবেন। পাশাপাশি আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম যে বিএনপির অনেক নেতাই, বিশেষ করে শুধু বিএনপি না, পাশাপাশি তারা অনেকে আছেন, তারা বলছেন যে তাদেরকে নিশ্চিহ্ন করতে আবারও সরকার ক্র্যাকডাউনের পরিকল্পনা করেছে। তারা উদাহরণ দিয়েও বলছে যে কয়েকদিন আগে তার কয়েকটা সমাবেশ করতে গিয়ে সেখানে পরিস্থিতির শিকার হচ্ছে। মানে কেন এই ধরনের পরিস্থিতি হচ্ছে বা তৈরি করা হচ্ছে, কি বিশ্লেষণ করবেন আহমদ হোসেন? আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই জনাব আসাদুজ্জামান রিপন সাহেব, ছাত্রনেতা ছিলেন, সাইফুল হক সাহেব কমরেড, বাম রাজনীতির তুখুর প্রবক্তা, তাকে আমি ধন্যবাদ জানাই। রনুভাই মারা গেছেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে, বাম রাজনীতিতে তিনি একজন দক্ষ, অভিজ্ঞ এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। মোট কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি, যেটা সাইফুল হক সাহেব বললেন, চ্যালেঞ্জ, তাদের কাছে যেটা চ্যালেঞ্জ যে আমাদেরকে উৎখাত করা, ওই চ্যালেঞ্জে তারা হেরে গেছে। যে কারণে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমরা ভোটে নির্বাচিত হয়ে আসছি, এবং আমাদের যে ভোটটা হয়েছে 42% ভোট কাস্ট হয়েছে, এটাকে তারা বিরান ভূমি বলে। মানে যেহেতু তারা আমাদের প্রতিপক্ষ হিসাব করে যে 60% আসেনি না, তাদের হিসাবে 7%, তাদের হিসাবে নাই বললেই চলে। তাদের হিসাবে তো আওয়ামী লীগ বলে কোনো পার্টি নাই, আওয়ামী লীগ হিস্ট্রি নাই। কাজে তারা তাদের চ্যালেঞ্জে তারা হেরে গেছে। কিন্তু তারা তো আগে বলতো নির্বাচনের আগে নির্বাচন করতে দেব না, নির্বাচন হতে দেব না, নির্বাচন হবে না, আওয়ামী লীগ পালিয়ে যেতে পারবে না, শেখ হাসিনাকে রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, এমন সব বক্তব্য দিয়েছে। কিন্তু বাট আজকে সেই বক্তব্যগুলো কিন্তু বিলীন হয়ে গেছে, কারণ জনগণ তাদের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। নির্বাচন বর্জনের নামে সন্ত্রাস করেছে, গাড়ি পুড়িয়েছে, আপনার রেল লাইন উপড়িয়েছে, রেলের কামরা পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে। এই হত্যার রাজনীতি এবং চিফ জাস্টিসের বাসভবনে হামলা করেছে। যারা খুনের রাজনীতি করে, সন্ত্রাসের রাজনীতি করে, মানুষকে হত্যা করে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়, তাদেরকে জনগণ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এটা কি আমলযোগ্য বিষয় কিনা? দেখেন, নির্বাচনের 4 মাসের মাথায় আবারও সবাই
ইউনাইটেডলি মাঠে নামার, মানে যেহেতু এখনও বলা হচ্ছে সরকার নিশ্চয়ই আওয়ামী লীগ আগামী 5 বছর নিশ্চয়ই সরকার পরিচালনা করার কথা চিন্তা করছে, কিন্তু সরকার পরিচালনার 4 মাসের মাথায় আবারও সবাই সম্মিলিতভাবে নামা, এটা কি কোনো অ্যালার্মিং বিষয়? না, দিস ইজ নট অ্যালার্মিং। অপশক্তি তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলছিলেন, সেলিম ভাইকে উল্লেখ করে, সেলিম ভাই দেশে নেই, আমেরিকাতে আছে। ওকে, কিন্তু একসময় তো বামদের আমেরিকা যাওয়াটাই ছিল অপবিত্র কাজ, পাপ কাজ। এখন সেই কমরেড সেলিম এখন ভাই আমেরিকাতে আছে। তিনি বলছিলেন সেলিম ভাই থাকলে টেলিফোনে কথা বলতাম যে ভাই, উনি ভাই বলে সম্বোধন করেন, সম্মান করেন, ভাই ঠিক আছে আমাকে উৎখাত করে কাকে আনতে চান এটা বলেন না, এটা কিন্তু এইভাবে বলেছেন তিনি। রিয়ালিটি সেলিম ভাইদের সাথে সেরকম রিলেশন, পলিটিক্যাল রিলেশন কমিউনিস্ট পার্টির সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক ছিল। এর অনুবাই তো একসময় ওয়ার্কার্স পার্টিতে ছিলেন, তাদের সাথে পরে তিনি কমিউনিস্ট পার্টি জয়েন করেছেন। তো এখন কথা হলো যে আপনার আবার তারা এক হতে যাচ্ছে, এটা আমরা বুঝি। যখন পানি শুকিয়ে যায় তা আবার পানি জন্ম হয় এবং অপরাজনীতি আবার ধীরে ধীরে সংগঠিত হওয়ার চেষ্টা করে, সবসময় হয়েছে। কিন্তু 71-এর যুদ্ধের সময় আপনার জানার কথা নয়, আপনার তখন বয়স কম ছিল অথবা পৃথিবীতে আসেন নাই, এটা পৃথিবীতে আসেননি। কারণ পৃথিবীতে যখন আসেন নাই, এই পৃথিবীর অনেক খবর আপনার কাছে নাই। 71-এর যুদ্ধের বই সময় আছে, অনেক বই আছে, পড়া না, যায়, বই আছে, বাট বাস্তবে দেখা এক ইতিহাস জিনিস, আছে, বাংলাদেশের বাস্তবে দলিল দেখা, আছে। বাস্তবে দেখা এক জিনিস আর দলিল পড়া এক জিনিস। ওকে, বুঝছেন না? আমার বাপকে আমি দেখেছি, বাপের মৃত্যুর পরে বাপ আমার জন্মের আগে মারা গেছে, সেই বাপকে আমি দেখিনি, তখন তার প্রতি আবেগটা কিন্তু কম থাকে। বা বাপকে দেখেছি, তার প্রতি আবেগটা বেশি থাকে। কাজে রিয়েলিটি হচ্ছে সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই দেশের বাম রাজনীতির যারা খুব তুখুর মানুষ ছিলেন, যারা আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন, উগ্র বাম, তারা বলতেন এই যুদ্ধ হচ্ছে 2 কুকুরের লড়াই। ওকে, হ্যাঁ, এই তো কথা বলছেন। যেমন আপনার তুহা সাহেব বলেন, হক সাহেব বলেন, যারা আন্ডারগ্রাউন্ড পার্টিতে ছিলেন, তারা বলছেন যে এইটা 2 কুকুরের লড়াই চলছে। বাম রাজনীতি, বাম রাজনীতি এই ধরনের শব্দ কিন্তু প্রয়োগ হয়। তা আমাদের রাজনীতিতে বামরা এখন উগ্র বাম, আপনার মডারেট বাম, যে বামই বলি, সব আমরা একজুট হয়ে এখন ডানপন্থীর দিকে ঝুঁকছে। কিন্তু আপনি কি মনে করেন যে এখন আসলে পরিস্থিতিটা এই কারণেই সবাই পিক করার চেষ্টা করছে, কারণ একটা অর্থনৈতিক সংকটের কথা বলা হচ্ছে সংকটের কারণে দেশ বেকায়দায় আছে, ভূ রাজনীতির বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে হচ্ছে, ইন্দো প্যাসিফিক ইস্যুটাও খুব সামনে আসছে, সবগুলো মিলেই কি মনে করছেন যে আসলে সব ঘটনা যদি ফোরকাস্ট করি তাহলে কি মনে হচ্ছে যে আসলে এই সময়টাকে তারা পিক করেছে, যার কারণে হচ্ছে সব এক হতে চাচ্ছে? না মিরাসান, আপনি তো জন্মের আগে আপনি জানেন না, জন্মের আগেও কিন্তু আপনার ভূ রাজনীতির অনেক মেরুকরণ ছিল। ভূ রাজনীতি 71-এর যুদ্ধের সময় কিন্তু আমেরিকা আমাদের পক্ষে ছিল না, জি, ইভেন অনেকেই ছিল না, সেই নামগুলো নাইবা বললাম। কাজে ভূ রাজনীতির মেরুকরণ সর্বযুগে সর্বকালে এরকম ছিল। ওকে, 71-এর যুদ্ধ কিন্তু আমরা এই ভূ রাজনীতির শিকার হয়েছি, চেষ্টা হয়েছে, এবং মুক্তিযুদ্ধকে দাবি দেওয়ার জন্য, বন্ধ করার জন্য যুদ্ধ নয়, ইট ইজ ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এইভাবে জাতিসংঘে প্রস্তাব আনা হয়েছে। বাট সেই প্রস্তাব গৃহীত হয়নি, কারণ সোভিয়েত ইউনিয়নের তখন ব্রেজনেভ প্রেসিডেন্ট ছিলেন, তাকে আমি স্যালিউট করি, তারা তখন এটাকে ভেটো দিয়েছে। ভেটো দেওয়াতে 13 ডিসেম্বর এই প্রস্তাবটি পাশ হয়নি। এই প্রস্তাবটি পাশ হলে 16 ডিসেম্বরের জন্ম হতো না, তাহলে যুদ্ধটা থেমে যেত, আমার দেশ স্বাধীন হওয়া কঠিন হতো। কাজেই এই ধরনের মেরুকরণ তো ছিলই। কাজেই এখন আমেরিকা কখন সকালে একটা ব্রিফিং দেবে, বিকেলে একটা ব্রিফিং দেবে, এই ব্রিফিংয়ের আশায় যারা পলিটিক্সটা করে তারাই ভুল করে। এবার আমরা তো, আমার তো ব্রিফিংকে আশা তো করি, আমার ব্রিফিং হচ্ছে জনগণ। আওয়ামী লীগ অলওয়েজ জনগণের পার্টি, জনগণের শক্তিতে বিশ্বাস করে, জনগণকে অর্গানাইজ করতে চেষ্টা করে, জনগণের মন বুঝে পলিটিক্স করে। আপনি যে কথা বলছেন আমি শুনছিলাম যে বিএনপি মহাসচিবের কণ্ঠ ঠিক একই কথা, তাকেও জিজ্ঞেস করা হচ্ছিল সাম্প্রতিক অনেকগুলো সফর নিয়ে, তিনি স্পষ্টত করে বলেছেন যে আসলে দেশ বিদেশের দিকে তারা তাকিয়ে নেই, মানে বিদেশের দিকে তারা অন্তত তাকিয়ে নেই, তারা তাকিয়ে আছেন জনগণের দিকে। এখন জনগণটা আসলে কাদের একটু বোঝা দরকার আছে। আমি প্রারম্ভিক আলোচনায় একটু ডক্টর রিপন তার কাছ থেকে শুনে আসি, সবাইকে সমান বন্টন, না সবাইকে সমান সময় দেওয়ার চেষ্টা করবো। ডক্টর রিপন, আপনি একটু বিশ্লেষণ করবেন যে
সবাইকে যে এক ঐক্যবদ্ধ করার যে প্রয়াসটা নেওয়া হয়েছে, সেখানে ইসলামপন্থী অনেকগুলো দলের বিষয়ে আমার মনে হয় বা আমি অনেক আলোচনায় শুনেছি যে এখনো বামদের সাথে এক ধরনের মতবিরোধের জায়গা আছে। সেটা কি স্পষ্ট হলো কিনা? পাশাপাশি আরেকটা প্রশ্ন করতেই চাই, কারণ আপনাদের দলের মহাসচিব যখন সমাবেশে বলেন যে আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, তখন প্রশ্ন কৌতূহল জাগে আসলে এই অদৃশ্য শক্তি কারা? বিএনপি কি জানে? হ্যাঁ জানে। কে জানবে না কেন? তার আগে আমি মানে ওনার কতগুলো কথার ছোট ছোট উত্তর দেব, খুব ছোট ছোট। সেটা হচ্ছে যে উনি বলেছেন, মানে আওয়ামী লীগ নেতা জনাব আহমেদ হোসেন সাহেব বলেছেন যে নির্বাচন হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি। মানে ওনার বক্তব্য আমি দর্শককে নতুন করে রিপিট করতে চাই না। আমি শুধু ওনাকে একটা কথা মনে করে দিতে চাই আপনার দর্শকদের মাধ্যমে, আসলে দেশে তো কোনো নির্বাচনই হয়নি। কোনো নির্বাচনটা কি? নির্বাচন হচ্ছে একটা অপশন। তার মধ্য থেকে ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী একজন প্রার্থীকে বেছে নেবেন। যেহেতু ভোটারদের কাছে কোনো অপশন ছিল না, কথাটা খেয়াল করবেন, তো ভোটাররা তো কোনো প্রার্থী বেছে নেননি। ভোটার যে ভোটের নামে 7 জানুয়ারিতে যে প্রহসনটা হয়েছে, দ্যাট ওয়াজ যে মানে কি বলে আপনার একটা পার্টি প্রাইমারি। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন একটা পার্টি প্রাইমারি হয় না, নিজেদের দলের মধ্যে প্রার্থিতা নির্ণীত হয়, যেমন এখনও ট্রাম্প সাহেব মানে রিপাবলিকান পার্টির মনোনয়ন চূড়ান্ত করার জন্য ফাইট করছেন ইত্যাদি ইত্যাদি। এরকম যুক্তরাষ্ট্রের সিস্টেমটা ভেরি মাচ মানে আপনার এফেক্টিভ। তো আওয়ামী লীগের মধ্যে যে নির্বাচনটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এবং ডামি, তারা নিজেরাই, আমি মানে আওয়ামী লীগ, ডামি মানে আওয়ামী লীগের লোকেরাই, কেউ আগে উপজেলা চেয়ারম্যান ছিল অথবা দলের ভাইস প্রেসিডেন্ট, দলের প্রেসিডেন্ট ইত্যাদি, তারা ঘোড়া মার্কা, গরু মার্কা বা আপনার ডাব মার্কা, তালগাছ মার্কা, একটা মার্কা ঠার্কা নিয়ে তারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন। এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে ডান হতো আমার, বা হতো আমার, এটা হচ্ছে ইলেকশন পরে তিনি বলেছেন। এবং তিনি বলছেন প্রতিটি আসনেই আপনার বিকল্প প্রার্থী থাকতো, ডামি প্রার্থী থাকবে, এটা ওবাদে আপনি জানেনই। আচ্ছা, তো যেই নির্বাচনটা আমি ডামি মার্কার মতো একটা নির্বাচন হয় এবং সরকার একটা বিরোধী দল সিলেক্ট করে দেয় এবং একটা নির্দিষ্ট আসন দিয়ে, যে এই হচ্ছে আমাদের মহাসচিব সেই বক্তব্যটা তুলে ধরেছেন। আচ্ছা, তো এখন এটাকে আপনি নির্বাচন বলবেন? পৃথিবীর কোনো দেশে আপনার এই ধরনের মানে ডামি নির্বাচন হয় কিনা? কোনো দেশে তো হয় না। কোনো গণতান্ত্রিক দেশে হয় কিনা? হয় না। এটা উত্তর কোরিয়া বা এই জাতীয় কোনো দেশ টেসে হতে পারে, বা আমার অত অভিজ্ঞতা নেই, হয়তো আপনার কমিউনিস্ট পার্টি যে একদলীয় দেশে, তাদেরও কিন্তু চায়না তো আপনি 7-8টা দল ইলেকশন করে, বাট সবকটাই কিন্তু কমিউনিস্ট পার্টির এন্ডোর্স মানে পলিটিক্যাল পার্টি, তারা ইলেকশন করে। আওয়ামী লীগ ওরকম একটা ইলেকশন করেছে। সো ইট ওয়াজ নট এন ইলেকশন। ইউনিভার্সালি ডেমোক্রেটিক কান্ট্রিতে, ডেমোক্রেটিক পলিটিতে যেটাকে নির্বাচন বলা হয়, যেটা চিরন্তন নির্বাচনী যে একটা মানে আপনার কনসেপ্ট, চিরন্তন কনসেপ্ট, সেই কনসেপ্টের সাথে একেবারেই যায় না। এটা কোনো নির্বাচন না। রিপন ভাই, তাহলে প্রশ্ন তৈরি হয় না যে ধরেন এই ধরনের আপনি যে একটা প্রশ্ন নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন করে, যেটাকে আপনি নির্বাচনই বলছেন না, আমি নির্বাচনই বলছি, সেই নির্বাচন করে একটা সরকার তো 4 মাস ওই কথা আপনি যে প্রশ্নটি আপনি করলেন, যে আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন, দেশ তো এ সরকার চালাচ্ছেন না, এবং সরকার তো ওই দলেরও সরকার না, সরকারটা কোনো বাইরের কোনো শক্তির মনোনীত, একজন আওয়ামী লীগের যেমন একটা মনোনীত বিরোধী দল আছে না পার্লামেন্টে, এই বাংলাদেশেও একটি সরকার আছে, সেটা হচ্ছে অন্য দেশের একটা মনোনীত সরকার। এটা জনগণের সরকার না, এটা জনগণের সরকার। এবং জনগণের সরকার তো জনগণ বেছে নেয় থ্রু ইলেকশন, এটা আমাদের সংবিধানের স্পিরিটে বলা আছে। আমাদের জনগণের শক্তিটা গেল কই? আচ্ছা, আমি আসছি সে কথায় আসছি। আচ্ছা, আমি অনেকগুলো ছোট ছোট কথার উত্তর দেব। উনি মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের উদাহরণ টেনে বলেছেন যে কমিউনিস্ট নেতা এখন উনি কমিউনিস্ট পার্টির প্রবাবলি উনি উপদেষ্টা, তাই না? উপদেষ্টা তো মানে আমেরিকা কেন যাবেন? মিস্টার আহমদ হোসেনের নিশ্চয়ই জানা আছে যে আমেরিকাতেও কিন্তু কমিউনিস্ট পার্টি বলে দল আছে, সেটাকে তারা মানে কমিউনিস্ট পার্টির অস্তিত্বকে তারা ধ্বংস করে দেয়নি। এখানে যে কোনো ব্যক্তি কমিউনিস্ট পার্টি হিসেবে রাজনীতি করেনও, ওখানে বাম ঘরানার অনেক রাজনৈতিক দল আছে। আমরা হয়তো শুধুমাত্র ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টির নাম শুনেছি, হাল আমলে অনেকে কেউ হয়তো গ্রিন পার্টির নামও শুনে থাকেন, কিন্তু সেখানে কিন্তু এরকম বহু দল আছে। মানে আহমদ ভাই সম্ভবত বলতে চেয়েছেন এই অর্থে যে সাম্রাজ্যবাদী বলে সাম্রাজ্যের দিকে আমি তো আবারও বলতে চাচ্ছি যে আমেরিকাও তো কমিউনিস্ট পার্টি আছে, সুতরাং সেখানকার বন্ধু বান্ধবের সাথে দেখা হতে হোয়াটএভার, সেটা সেলিম ভাই ব্যাখ্যা দেবেন, কিন্তু আমি বলছি ওখানে কমিউনিস্ট পার্টি আছে। আর আপনার ভূ রাজনীতির কথা বলেছেন, যে মনে রাখতে হবে যে ভূ রাজনীতি কোনো দেশকে কেন্দ্র করে তাদের পলিসি কখনো স্ট্যাটিক থাকে না। যে 1971-এ আমেরিকার যেই দৃষ্টিভঙ্গি ছিল
এই এই অঞ্চলে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে, সেটা সার্টেনলি আমেরিকার সেই 71 সালের অবস্থানই সেই স্ট্যাটিক অবস্থানের মধ্যে সেটা মনে করার কোনো কারণ নেই। এবং সেটা যে কারণ নয়, আমাদের ছাত্র জীবনে তো আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম থেকে তাদের কিভাবে তারা বিদায় নিয়েছেন, কিভাবে মার্কিন সাম্রাজ্যবাদের পতন ঘটেছে, তো আমাদের ছাত্র জীবনে দেখেছি। অথচ মানে আপনি নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে সেই ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কত জানেন? মোর দ্যান বাংলাদেশ। নট অনলি দ্যাট, ভিয়েতনামের তৈরি পোশাক, আরএমজি যেটাকে আমরা বলি, রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক বাংলাদেশ তো পৃথিবীর অন্যতম 2-3টি বড় শীর্ষ রপ্তানিকারক দেশ এবং উৎপাদনকারী দেশও বটে নিঃসন্দেহে। এটা আমাদের একটা বিরাট গৌরবের জায়গাও। ভিয়েতনাম কিন্তু এখন বাংলাদেশকেও পিছে ফেলিয়ে তারা কিন্তু যুক্তরাষ্ট্রে তাদের সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, ভিয়েতনামের। তো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোনো আপনার বৈশ্বিক শক্তিগুলোর পারস্পরিক যে সম্পর্ক, যেটা এই সম্পর্কটা কোনো স্ট্যাটিক থাকে না। আজকে একরকম, কালকে আরেক রকম। যেমন ধরুন এই যে গত 2-3 দিন আগে খবর পেলাম যে বাংলাদেশের একেবারে সীমান্ত সংলগ্ন যে মানে আপনার আরাকান রাজ্যটা ছিল মিয়ানমারের, কথাটা খেয়াল করবেন। এই মিয়ানমারের যে মানে ওখানে মিয়ানমারের যে আরাকান আর্মি তো অলমোস্ট জান্তার হেডকোয়ার্টারও অলমোস্ট আপনার দখল করে ফেলেছে। এটা এনি টাইম এটার আমরা অন্য হয়তো কোনো ধরনের ঘোষণা দেখতে পাবো, অথবা মানচিত্রের কোনো নতুন পরিবর্তন দেখতে পাবো, অথবা আমরা এমনও তো দেখতে পারি যে আপনার ওই আরাকানে আপনার মানে চীন নিয়ন্ত্রিত বা চীন প্রভাবিত একটি সরকারই সেখানে থাকবে। সুতরাং যেই মিয়ানমার সরকারের সাথে ভারতের এখন যে জুৎসই খাতিরটা আছে, চমৎকার একটা খাতির আছে মিয়ানমার সরকারের সাথে, জান্তা সরকারের সাথে, তাই না? যেই মিয়ানমার তাদের নাগরিক আপনার রোহিঙ্গাদেরকে আমাদের দেশে বিতাড়িত করে দিল। আমাদের রোহিঙ্গাদের ব্যাপারে তো আমরা ভারতের কোনো সমর্থনও পাইনি, ইন্টারন্যাশনাল ফোরামে না, রিজিওনালিও না। আচ্ছা, তো এখন যেই দৃষ্টিভঙ্গিতে আপনার রাখাইন অঞ্চলে যতটা মিয়ানমারের স্বার্থটা ভারত দেখেছে বা ভারতের সাথে যেই সম্পর্কটা ছিল, যদি জাস্ট যে সিনারিওটা আমি উল্লেখ করলাম, সেই সিনারিওটা যদি রিয়েলি যদি ইট হ্যাপেন্স, এটা যদি ঘটে যায়, ডু ইউ থিঙ্ক যে আপনার আরাকানের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সেরকম কমফোর্টেবল রিলেশন হবে? হওয়ার কোনো কারণ থাকবে না। তো সুতরাং আপনার জিও পলিটিক্যাল অ্যান্ড জিও রিজিওনাল স্ট্র্যাটেজিটা অলওয়েজ আপনার মানে বাস্তব পরিস্থিতির উপর প্রতিনিয়ত এটা মানে পরিবর্তন হবে, খুবই স্বাভাবিক। তো বাংলাদেশ সার্টেনলি ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যদিও আমরা অনেকগুলো বার্গেনিং পয়েন্ট একতরফাভাবে এই সরকারটি যে ক্ষমতায় আছে গত 15 বছর ভারতকে দিতে মানে আমাদের প্রধানমন্ত্রী বলেন না যে ভারতকে এত দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। তো ভারতকে সারা জীবন মনে রাখাতে যে, অথবা উনি যখন বলেন যে আমার আবার চাইবার অভ্যাস, এটা আপনি গুগলে সার্চ করেন, ওনার না চাইতে অভ্যাস না থাকার কারণে বাংলাদেশ যা খুইয়েছে, তার যে মানে আপনার ভৌগোলিক যে গুরুত্বটা, তার যে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স, যে গুরুত্বটা বাংলাদেশ মিনহোয়াইল খুইয়েছে, সেগুলো যদি না খোয়াতো বা যদি আমরা যদি এইভাবে যদি দিতেই না থাকতাম, তাহলে বাংলাদেশের গুরুত্বটা আরো অনেক শক্তিশালী দেশগুলো। ডক্টর রিপন একটু থামাতে হচ্ছে, আমি বিরতিতে যাওয়ার আগে আমি আহমদ হোসেনের কাছে প্রশ্নটা রেখে যেতে চাই। আহমদ হোসেন, আপনি শুনছিলেন ডক্টর রিপন বলছিলেন যে অন্য দেশের একটি মনোনীত সরকার, এবং কথায় অনেকটা ইঙ্গিত দিয়ে বা স্পষ্ট করার চেষ্টা করেছেন, সেই মনোনীত সরকার দেশ পরিচালনা করছে, সেই মন্তব্য নিয়ে আপনার বক্তব্য জানতে চাইব। পাশাপাশি এই সরকারের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে কি বাংলাদেশ সরকার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, পশ্চিমা পাশ্চাত্যের সাথে এক ধরনের সংকট তৈরি করেছে কিনা সেটা একটু বিশ্লেষণ করবেন। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আহমদ হোসেন, আপনার কাছে যে বিরতি আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যেটা বলছিলেন ডক্টর রিপন যে আসলে দেশ কারা চালাচ্ছে, সেখানে তিনি বলছেন যে আসলে অন্য দেশের একটি মনোনীত সরকার এই দেশ পরিচালনা করছে। আবার ওবায়দুল কাদেরের কথা দেখছিলাম যে তিনি আবার আরও স্পষ্ট করছেন যে ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে বিএনপি দেশের ক্ষতি করছে। বিএনপি যদি দেশের ক্ষতি করে তাহলে তো বিএনপি যদি তো খারাপ, এটা মানুষের কাছে চুকে আসবে যে বিএনপি এই কাজগুলো করছে। সেক্ষেত্রে এই পরামর্শগুলো আপনার দল থেকে কি কারণে, মানে বিএনপির জন্য এত আবেগ উৎকণ্ঠা কেন আওয়ামী লীগ? না, আমাদের উৎকণ্ঠা নাই, আবেগও নাই। আবেগ তো ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা। বিএনপির প্রতি ভালোবাসা থাকবে কেন? শত্রু তো আমাদের, প্রতিপক্ষ না, শত্রু। হ্যাঁ, যে আমরা তাদেরকে শত্রু মনে করি না, আমরা প্রতিপক্ষ মনে করি। না, আমাকে যারা খুন করতে আসে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা গ্রেনেড হামলা দিয়ে মারতে আসে, খুন করতে আসে, এটা তো আমাদের শত্রু। শত্রুর সাথে লড়াই করা যায় না, যুদ্ধ করা যায়, বাট প্রতিপক্ষের সাথে রাজনীতি করা যায়, বা শত্রুর সাথে মিতালি বন্ধুত্ব হয় না। মানে শত্রু জ্ঞান করলে সেখানে তোর মনে হয় না কোনো সমঝোতা না না, এটা অসম্ভব। আর বার্লিন 90 কেমনে, মানে 90 কি করে এক হলো না, সবাই? তাও একসাথে মুখোমুখি না, একটা লিয়াজ কমিটি করে দেওয়া হয়েছিল, ওই লিয়াজ কমিটি বসে সিদ্ধান্ত নিত, Okay. বাট মুখোমুখি না। ঐক্য হয় না, দূর থেকে ঐক্য করলাম একটা প্রশ্নে। যেমন ভিয়েতনাম সম্পর্কে বললেন, রিপন ভাই ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপর বেশি স্টাডি করেন, এবং তাকে তো যাক ভবিষ্যতে ক্ষমতায় আসবে কিনা জানি না, তো সেটা অসম্ভব, দেখতে পারতেছি না আমি। তো উনি ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভালো খবর রাখেন। ভিয়েতনামে কিন্তু আছে এই অনেক বহু পার্টি আছে এখানে, মাল্টি পার্টি সিস্টেম আছে, তো ডেমোক্রেসি আছে না, পার্লামেন্ট আছে না, আছে কি? আছে কি? ডু ইউ নো? ভিয়েতনাম তো কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, তো সেখানে কি একটা পার্টি ক্ষমতায় না, আর বহু পার্টি, অন্য পার্টি আছে, সেখানে অন্য কোনো পার্টি নাই, ওয়ান পার্টি সিস্টেম ভিয়েতনামে। সেখানে কিন্তু ডেমোক্রেসির কথা বলা হয় না, কারণ ভূ রাজনীতি। চীন যেহেতু পাশাপাশি আছে, চীনের পাশাপাশি যদি আরেকটা ভিয়েতনামটাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, ভবিষ্যতে ভিয়েতনামকেও চীনের বিরুদ্ধে দাঁড় করানো যেতে পারে। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমেরিকা সমস্ত যে যেমন পারচেজিংগুলো করছে বা গার্মেন্টস নিতেছে, এই দিকতে তার বন্ধু কিন্তু সবাই সবার স্বার্থ দেখছে, আমরা হ্যাঁ, দেখছি অভিন্ন আমাদের স্বার্থ। স্বার্থে। আপনার স্বার্থ আমার স্বার্থ মিলে গেলে আপনি কালকে বন্ধু হয়ে যাবেন আমার, ওকে, বাট স্বার্থ হচ্ছে আমার দেশের স্বার্থ, আপনার দেশের স্বার্থ যদি মিলে যায় বন্ধু হবেন। আমেরিকা তো বলে নাই যে আমার সাথে কাজ করবেন। আমেরিকা তো অলরেডি নির্বাচনের পরে বাইডেন চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীকে, বলেছে আমরা আমেরিকার গভর্নমেন্ট, আমরা আপনার সরকারের সাথে কাজ করব। কে এটা অর্থ কি? আমাদের শত্রু? এটাই হচ্ছে কূটনৈতিক সম্পর্ক, ডিপ্লোম্যাটিক রিলেশন। এই যে কালকে আসবে আপনার ডোনাল্ড লো, তার ডিপ্লোমেসি নিয়ে আসবে, তার ডিপ্লোম্যাটিক কাজ নিয়ে আসবে, অভিন্ন স্বার্থ নিয়ে আসবে, তার আঞ্চলিক রাজনীতি নিয়ে কথা বলবে। ইট ইজ হিজ ফাংশন। কিন্তু এই ডোনাল্ডো 7 জানুয়ারি আগে, এর আগে 14 জানুয়ারিতে এসেছেন গত বছর, 15 জানুয়ারি 14-15 দিন ছিলেন সেই সময়, এবং নির্বাচনের আগেও তিনি কিন্তু এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে দুই দলের মধ্যে একসঙ্গে বসার, সমঝোতা করার কথা বলা, আলাপ আলোচনা, সেটা তো আওয়ামী লীগ একেবারে উড়িয়ে দিয়েছিল শর্তহীনভাবে আলোচনার বিষয়বস্তু দিয়েছিল। এবারের যে সফর, সেই সফর কি একেবারে সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার, এই সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আপনার চিন্তিত না? যে আবার কোনো প্রেসক্রিপশন নির্বাচন নিয়ে কথা বলতে আসবে না, যেহেতু আমরা দেখছিলাম যে বিরোধী পক্ষ থেকে তারা একটা দাবি তুলছেন যত দ্রুত পারা যায় নতুন একটা নির্বাচনের কথা, সেই জন্য মীর হাসান এবার আসতেছেন আঞ্চলিক পলিটিক্স নিয়ে, আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতি, ওই রাজনীতি করা বলবে। আর একটা কথা বলবো কি, এই আমেরিকার কথাও কিন্তু বিএনপি শুনে নাই। আমেরিকা বলেছিল আপনার নির্বাচনে যান, নির্বাচনই হচ্ছে একমাত্র আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করার একমাত্র পথ। নির্বাচনে গেলে আপনি জাজমেন্ট করতে পারবেন যে পিপল আপনার সাথে আছে কি নেই। এটা আমেরিকা বলেছে, কিন্তু সব কথা কি মুখে বলে, মাইক দিয়ে বলেছে, শুনে নাই। কিন্তু শুনে নাই বলে যখন সন্ত্রাসের পথে গিয়েছে, তখন তারা চিন্তা করেছে আমরা কাকে সাপোর্ট দিচ্ছি, এরা তো সন্ত্রাসী, এরা তো ভায়োলেন্সে বিশ্বাস করে। সন্ত্রাসের থেকে কিন্তু উগ্রবাদের জন্ম হয়, এবং তাদের সাথে জামাত যে আছে, জামাতের সাম্প্রদায়িক রাজনীতিকে কিন্তু আমেরিকা সাপোর্ট করে না, মৌলবাদকে সাপোর্ট করে না, কখনই করেনি। কাজে তারা বুঝে নিয়েছে যে এটা তো মৌলবাদী পার্টি হতে যাচ্ছে, সুতরাং তারা সেখান থেকে সরে আসছে। এবং তারা আশায় ছিল আপনার ভিসা রেস্ট্রিকশনটা চালু করেছে আমাদের জন্য, ভিসা টিসা আসবে, তারা হাসবে, তো মন করে হাসতে পারবে, এই তো ভিসা চলে আসছে, ভিসা চলে আসছে, আমরা ক্ষমতা চলে আসছি, এবার একটা আশায় প্রত্যাশায় তারা অনেকটা দেখেছে, আকাশের দিকে তাকিয়েও ছিল। যখন দেখছে আকাশ থেকে কিছু আসতেছে না, তখন আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থা থেকে বিএনপিকে আর জাগানো যাবে না। ডক্টর রিপন, আমোদ হোসেন যেভাবে ব্যাখ্যা করছেন, বিষয়টা কি সেরকমই? বিষয়টা সেরকম তো হওয়ার কোনো কারণই নেই। যদি বিষয়টা ওরকমই থাকতো, তাহলে পিটার হাসকে নিয়ে তাদের এত মাথা। পিটার হাসকে আমেরিকার প্রতিনিধি না, উনি কি বাইডেনের অ্যাম্বাসাডর না? কথাটা খেয়াল করবেন। এবং তারাই তো বলছে যে পিটার হাস নির্বাচনের আগে মানে গা ঢাকা দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, নানান কথা পিটার হাসকে নিয়ে বলেছে না। পিনাক রঞ্জন বলেছিলেন,
পিনাক রঞ্জনের কথা আর ওনাদের কথার মধ্যে তো কোনো আমি ভিন্ন দেখি না। না, ও তার দলের বক্তব্য আর একটা দলের ওই সাবেক মোটামুটি পররাষ্ট্রমন্ত্রী একই ওই অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মানে ফেলো তো এই কথাবার্তা একই জিনিস, ওইটা নিয়ে ভিন্ন ভাবার কোনো কারণ নেই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওনরা আপনি শুধু দেখেন যে পিনাকরন আপনার কি বলে পিটার হাসকে নিয়ে কি মন্তব্য আওয়ামী লীগের নেতারা তখন করেছেন। আচ্ছা, তো পিটার হাস যদি আমেরিকান গভর্নমেন্ট যদি বিএনপি বা বিএনপি সমমনার যে সমস্ত যাদের সাথে আন্দোলন করছি আমরা তাদেরকে যদি নির্বাচনের যাওয়ার প্রেসক্রিপশনে যদি দিয়ে থাকেন, তাহলে তো নিশ্চয়ই এটা কনভে হয়েছে তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে, হয় তাই তো হওয়ার কথা নাকি? তো সেই রাষ্ট্রদূতকেই তো প্রশংসা করার কথা যে আপনি এরকম একটা কাজ করে ফেল করেছেন, তা তো না। বরং আমরা যেটা দেখতে পেলাম যে অস্বস্তির মাত্রাটা এমন তাদের সাথে আমেরিকান গভর্নমেন্টের এখানকার রাষ্ট্রদূতের, যে ইউজুয়ালি আপনার একটা রাষ্ট্রদূতের 3 বছর মেয়াদ শেষ হওয়ার পর একজন রাষ্ট্রদূত সাধারণত তার মানে কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যান ইত্যাদি। আমরা দেখলাম অলরেডি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র নতুন অ্যাম্বাসেডর বাংলাদেশে নিয়োগের ঘোষণা দিয়েছেন এবং সেটা সিনেটে অ্যাপ্রুভালের জন্য আপনার মানে গিয়েছে, এবং বাংলাদেশ আপনার তার নিয়োগের সংখ্যাতে একটা এগ্রিমো বলে মানে কূটনীতির ভাষায়, সেই এগ্রিমোতে বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি কনসেন্টও দিয়েছে। আচ্ছা, এখন আমেরিকাও জানে যে তাদের রাষ্ট্রদূতের সাথে তাদের সম্পর্কটা, অর্থাৎ আমেরিকার সাথে সম্পর্কটা খুব স্বাভাবিক পর্যায়ে নেই। তারা যে নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছেন যে আমেরিকা বিএনপিকে, এটা বাংলাদেশে আমি দেখলাম যে সরকার সমর্থক একটি পত্রিকা, আমি নামটা উল্লেখ করি, পত্রিকাটা আরো মানে তার সার্কুলেশন বা মানে ওই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি দর্শককে উদ্বুদ্ধ করবো না, সেই জন্য আর আমি নামটা উচ্চারণ করলাম না। এটা তারা এখন বাংলাদেশটা তেমন কোনো পরিচিত একটা পত্রিকা না, ওই পত্রিকাটা একটা নিউজ করলো এই সপ্তাহখানেক আগে যে আমেরিকা বলেছিল, উনি যেটা বললেন যে মানে বিএনপি সেটা যায়নি। আচ্ছা, তো আমেরিকা এটা কিন্তু নির্বাচনের পরে যখন আমরা যখন গভর্নমেন্টকে এই নির্বাচনটা, এই পার্লামেন্টকে আমরা যখন বলছি এটা বাতিল করে দিয়ে নতুন নির্বাচন দাও, প্রকৃত নির্বাচন দাও, তাই না? তো তখন তারা কি করলেন, তারা এখন আবার কি বলে আপনার ডোনাল্ড লু আসার আগ দিয়ে তারা নতুন কথা বলতে চাইলেন যে আমেরিকা তো বিএনপিকে বলেছিল, বিএনপি আমেরিকার কথা শুনে নেয়। আরে ভাই, আমার কি আমেরিকার ইন্ডিয়ার কথা শোনার কাজ নাকি? আমার তো কথা শুনতে হবে জনগণের কথা। যদি জনগণ, আমার পার্টির মহাসচিব তো ক্যাটেগরিক্যালি বলেছেন, আমরা তো আমি যদি একটা কথা যেভাবে উল্লেখ করেছেন তাতে একটা দিক ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে যে বিএনপি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে রাজনীতি করে না, মানে কোনো দেশের দিকে চেয়ে রাজনীতি করে না। যদি ওনার স্টেটমেন্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে রাজনীতি করিনি। এত যে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে আছে, এটা করবে ওটা করবে, আমরা তা করি না। রিপন ভাই, এই প্রশ্নটা মানে করতে পারি কিনা? যে ধরেন শাহজাহান ওমর পরে তো চলে আসলেন আওয়ামী লীগে, কিন্তু এর আগে যখন তিনি বিএনপিতে ছিলেন তখন তো তিনি পিটার হাসকে দেবতা নানান বলেছেন, কিন্তু বিএনপি থেকে সে সময় তো কোনো ধরনের তাকে শোকজও করা হয়নি যে তুমি এই ধরনের মানে আমি আই হ্যাড বিন দেয়ার, উনি যে মিটিংয়ে কথাটা বলেছেন, এইটা একটা মানুষের মানে উনি নিঃসন্দেহে বীর মুক্তিযোদ্ধা, উনি দল ত্যাগ করেছেন বলে আমি তার মুক্তিযুদ্ধের বীরত্ব নিয়ে নিশ্চয়ই আমার কোনো প্রশ্ন নেই, সোজা কথা। আচ্ছা, ওই ব্যাপারে আমার সম্পূর্ণ রেসপেক্ট আছে। তো রাজনীতিতে তো একটা ধৈর্যের ব্যাপার আছে, দীর্ঘদিন একটা আদর্শ নিয়ে ধৈর্যের ব্যাপার থাকতে হয়। আপনি রণবাইয়ের কথা তুললেন, আমি নিজেও তো আমার মানে রণবাই বই পুস্তক পড়ে বা ছোটবেলায় তাদের যে দার্শনিক ভিত্তি রাজনীতির, সেটা অনুসরণ করি। তো আমারও রাজনীতির হাতে ঘুরি, আমার ছাত্র রাজনীতির যে আমার বামপন্থা, সেটা তো রণভাই তাদের তাত্ত্বিক ভিত্তিটার প্রতি তো আমার আস্থা থেকেই এসেছে। আমাদের একটা লক্ষ্য থাকে, একটা রাজনীতি থাকে, রাজনীতি একটা ডিফারেন্ট জিনিস। আজকে আমার পার্টি আউট অফ পাওয়ার মোর দেন 17 ইয়ার্স, রাইট? আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তাই না? তো যদি একটা রাজনৈতিক কর্মী যদি তার পার্টি পলিটিক্সে, পার্টি প্রিন্সিপালের প্রতি তার যদি কনফিডেন্স থাকে, 21 বছর কেন,
71 বছরে সে মানে ধৈর্য ধারণ করবে, তার আদর্শটাকে সে এগিয়ে নেবে। জি অবশ্যই, আমি আমাদের রাজনীতিটাকে এগিয়ে নিতে চাই। এগিয়ে নিতে চান। কিন্তু আমার একটা প্রশ্ন আমি পরে পাটে আপনাকে করব, যে বলছেন যে মানে 17 বছর ধরে ক্ষমতার বাইরে, এতে করে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে যে কারণে কি বিএনপি আসলে দুর্বল হয়ে পড়েছে কিনা সেটা একটু বিশ্লেষণ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি ফর এক্সপ্লেইনিং। আমি বিরতির পর জানতে চাই, আমি এবং সাইফুল হকের কাছে জানতে চাই, আপনি লক্ষ্য করছিলেন যে দুপোষণ থেকে আলোচনার জায়গা থেকে আমরা কি নিজেরা কোনো সময় এক হয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না? আমাদেরকে কোনো না কোনো সময় ভাই বলবেন যে তারা ভারতের দিকে তাকিয়ে, তারা বলবেন তারা আমেরিকার দিকে তাকিয়ে, আমরা কি নিজেদের দিকে তাকাবো না? জি, আমি ভারতের কথা বলিনি। আপনাকে ধন্যবাদ। আমি বলেছি আমি বেশ কিছু বিষয় আমি আগে 2-3টা বিষয় একটু ব্রিফলি একটু রেসপন্ড করতে চাই। প্রথম হলো যে সরকারকে কারা ক্ষমতায় রেখেছেন, রাইট, এটা মানে যে সরকারি দলের সাধারণ সম্পাদক তিনি একাধিকবার দেশবাসীকে তিনি বারংবার তিনি প্রায় মুখস্থ করিয়ে দিয়েছেন যে ভারত ছিল বলেই পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলা করে 7 তারিখ আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়েছিল এবং আবার সরকার গঠন করা সম্ভব হয়েছিল। এবং তিনি এটা একাধিকবার তিনি কথাটা তিনি উচ্চারণ করলেন। একথার যদি আপনি একটু ব্যাখ্যা করতে যান, তার অর্থটা কি? তার অর্থটা যে বাংলাদেশের জনগণ বা এখানকার ভোটারদের তাদের সমর্থন, তাদের রায় বা তাদের সম্মতিটা প্রধান বিষয় নয়। প্রধান বিষয়টা কাজ করেছে সাম্রাজ্য বা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলা করে এখানে ভারতের বহুমাত্রিক সমর্থন সহযোগিতা দিয়ে আওয়ামী লীগ আবারও তার একটা ডামি নির্বাচনের মধ্য দিয়ে 7 তারিখে আবার তারা সরকার গঠন করতে পেরেছেন। সে এই ধরনের একটা, তাহলে যাদের সমর্থনের সহযোগিতায় তারা সরকার গঠন করতে পেরেছেন একটা ডামি নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে সরকার কারা পরিচালনা করছেন, এটা সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে তার উত্তরটা যে কোনো সাধারণ মানুষ এটার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই, খুব বেশি বোদ্ধা হওয়ার দরকার নেই। পুরো বিষয়টা কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে, যেটা একটা স্বাধীন জাতি রাষ্ট্রের জন্য, একটা সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন দেশ জাতি রাষ্ট্রের জন্য সম্মানজনক না, গৌরবজনক না? খুবই দুর্ভাগ্যজনকভাবে, যেটা আপনি আমাকে শেষ মূল প্রশ্ন যেটা করলেন, যে আপনি আপনার অভ্যন্তরীণ সংকট 53-54 বছর যে জাতি রাষ্ট্রের বয়স, এখনও আপনি আপনার অভ্যন্তরীণ সংকটগুলোকে আপনি এই পলিটিক্যাল উইজডম দেখাতে পারছেন না, এই দূরদর্শিতার পরিচয় দিতে পারছেন না যে আপনি বিরোধী দলকে আস্থায় নিয়ে জনগণকে, আমি শেষ করি, জনগণকে আমি বলছি জনগণকে আস্থায় নিয়ে আপনি এটা সংকটের আপনি এটা সমাধান করবেন। আমি কদিন আগে প্রধানমন্ত্রী যে তিনি সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছিলেন যে তাহলে কারা ক্ষমতায় আসবে এরপরে, আমি বললাম যে কারা ক্ষমতায় আসবে এটা তো যদি একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হয়, মানুষ যাদেরকে রায় দেবে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে যে দল, যে জোট অথবা যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন, স্বাভাবিকভাবে তারাই সরকার গঠন করবেন। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, কোনো গণতান্ত্রিক সমাজে যেখানে একটা ডেমোক্রেটিক একটা পলিটি আছে, এর বাইরে অন্য কিছু হবার কোনো সুযোগ আছে কিনা? সুতরাং উত্তরটা জায়গাটা হচ্ছে এইখানে। 2 নম্বর হচ্ছে বললেন আমাদের সরকার অপরাধটা কি, অন্যায়টা কি? প্রথমত আমি 3টা বিষয় উল্লেখ করতে খুব হেডলাইনে বলতে চাই। তাহলে ভাই আমি বিরতির পর ফিরে এসে আপনি এই 3টা পয়েন্ট শুরু করতেন, আমাকে সময় দেন, আমি বিরতি নেই, বিরতির পর ঠিক এই জায়গা থেকে আমি ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়, সাইফুল হক আপনাকে তারিখে গেছিলাম, এই 3টা পয়েন্টের কথা বলছিলেন, সেটা শেষ করুন প্লিজ। একটা হচ্ছে আমরা যে মানে বললাম না যে আসলে সরকারের অন্যায়টা কি বা অপরাধটা কি, আমি খুব সহজ করে যদি বলি, এই সরকার বাস্তবে গত 15 বছরে নির্বাচনের পদ্ধতিটা বাস্তবে একভাবে বাংলাদেশ থেকে এটাকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে বাংলাদেশে কোনো কিছু নাই। 2 নম্বর হচ্ছে যে আপনি এখানে একটা নিয়মতান্ত্রিক ভাবে, এখন গণতান্ত্রিক সমাজে তো 5 বছর পর পর নির্বাচন করবেন, মানুষ তার জনপ্রতিনিধি ঠিক করবে, পরবর্তী সরকার ঠিক করবে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগটাকে বাস্তবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে যে কোনো আধুনিক গণতান্ত্রিক সমাজে মানে এক্সিকিউটিভের জন্য আপনি জানেন যে পার্লামেন্ট আইন প্রণয়ন বিভাগ থাকে, আর বিশেষ করে বিচার বিভাগ, 3টা বিভাগের মধ্যে একটা যৌক্তিক, একটা রেশনাল একটা ভারসাম্য কাজ করে, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। বাস্তবে বাংলাদেশে
সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দুর্বল করে পরোক্ষভাবে সরকারের অনুগত প্রতিষ্ঠানে এটাকে পর্যবসিত করা হয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক বড় দাগের আমাদের জন্য উদ্বেগ, উৎকণ্ঠা জায়গা হচ্ছে এইখানে। লাস্ট আপনি যেটা বললেন, আমি সেখানে বলতে চাই, এই যে আহমেদ ভাইয়ের দল 15 বছর ধরে তারা টানা ক্ষমতায় আছেন। আরে বাবা, এত যদি উন্নয়ন করে থাকেন, যদি এতগুলো জনকল্যাণের কাজ করে থাকেন, কেন এখন 15 বছর পরে বিরোধী দল জনগণকে আস্থায় নিয়ে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের এইটুকু রাজনৈতিক ঝুঁকি গ্রহণ করবার কেন সাহসটা দেখাতে পারছেন না? এবং সেখানে কেন? আমি নিশ্চয়, যদি সেই সাহসটা দেখান, তাহলে নিশ্চয়ই সেখানে যদি আওয়ামী লীগ ইলেক্টেড হয়, নিশ্চয়ই আমরা তাকে সবাইকে স্বাগত জানাবো। বলতে সেই রাজনৈতিক চ্যালেঞ্জটা আওয়ামী লীগ নেবে এবং আওয়ামী লীগ বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কিভাবে দ্রুত একটা অ্যাকসেপ্টেড জাতীয় নির্বাচন হতে পারে, আওয়ামী লীগ সে পথে হাঁটবে। আমরা তো 2024 সালের 7 জানুয়ারি এই নির্বাচনটা তো আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, এবং এটা আমার শত্রুপক্ষের জন্য চ্যালেঞ্জিং ছিল। তা আমরা তাদের চ্যালেঞ্জকে একেবারে কুণ্ঠাসা করে, একেবারে বাউন্ডারি মেরে, ছক্কা মেরে উড়িয়ে দিলাম। তারা পরাজিত হয়ে ঘরে ফিরে গেলেন। এটা কি আমাদের সাহসের বিষয় নয়? মানে শক্তিটাকে সাহস বলছেন? আমাদের শক্তি মানে কি? জনতার প্রশাসনিক শক্তিটাই সাহস, জনতার শক্তি, অর্থাৎ জনতার শক্তি, পিপুলসের যে রাইট, পিপুলসের যে পাওয়ার, এটা হচ্ছে আমার মূল শক্তি। এই শক্তিটা আমার সাথে ছিল। এই শক্তিটা সন্ত্রাসের পক্ষেই ছিল না। হ্যাঁ, সাইফুল হক সাহেব বলেছেন যে অন্যায়টা আমাদের একটা আছে, একটা অন্যায় আছে যে আমরা কেন রাজাকারের বিরুদ্ধে কথা বলি, অন্যায় একটা আছে কেন আমরা জামাতের বিরুদ্ধে কথা বলি, অন্যায় একটা আছে কেন আমরা আপনার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলি, অন্যায় একটা আছে কেন আমরা বঙ্গবন্ধুর কিলার্সদের বিরুদ্ধে কথা বলি, অন্যায় একটা আমাদের আছে কেন 21শে আগস্টের যারা কিলার ছিল, গ্রেনেড চালিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য, কেন তাদের বিচার করেছি। হ্যাঁ, এই অন্যায়, এমনকি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, এই অন্যায়গুলো আমাদের আছে। আমাদের কাছে যেটা অন্যায়, তাদের কাছে যেটা অন্যায়, এটা হচ্ছে আমাদের কাছে আদর্শ, এটা হচ্ছে আমাদের কাছে ফিলসফি, এটা হচ্ছে আমার কাছে ন্যায়, এটা হচ্ছে আমার কাছে বিশ্বাস। আমার বিশ্বাসের জন্য আমি জীবন দিতে পারি, মরে যেতে পারি, তবু মুক্তিযুদ্ধের ধারার সাথে মুনাফিকি করতে পারবো না, আমি জঙ্গিবাদের সাথে আঘাত করতে পারবো না। সাম্প্রদায়িক শব্দ উচ্চারণ করেন কারণ মুনাফিক শব্দ তো সাম্প্রদায়িক শব্দ, ধর্মভিত্তিক শব্দ। রিপন ভাই, আপনার 2 মিনিট শেষ করবেন তাড়াতাড়ি। যেটা বলছিলেন যে বললেন যে তাদের শক্তি কি, তাহলে আপনারা কি করছেন? আসলে দিনকে দিন দুর্বল হচ্ছেন। আসলে যখন মানে একটা টপ টু বটম, মানে আই ওয়ান্ট টু মেনশন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ সভানেত্রী সহ যখন তারা বলেন যে জনগণ আমাদেরকে মানে ভোটে নির্বাচিত, আমরা জনগণের, কয়েকদিন প্রাইম মিনিস্টারই বলেছেন আমি জনগণের শক্তির উপরে ভর করি, আমি কাউকে তোয়াক্কা করি না। এক্স্যাক্টলি মানে ভার্বাটিম এই কথাই বলেছেন যে আমি কোনো বিদেশি শক্তি কাউকে পরোয়া করি না, তোয়াক্কা করি না, আমি জনগণের শক্তিকে বিশ্বাস করি, জনগণ আমাকে ক্ষমতায় বসেছে, জনগণই আমার শক্তি। আমি হাসবো না কাঁদবো না কি হবো, কাঁদবো হচ্ছে এই কারণে জলজান্তভাবে আমার জনগণ যখন তার ভোট কেন্দ্রে যায় না, এবং যেই ভোটটায় তাকে উনি নিজেই ডামি, মানে কোনো ডামি নির্বাচন করতে হলো ওনাকে, মানে অর্থাৎ ডামি প্রার্থী দিতে হলো ওনাকে, তাই না? তো তারপর উনি যদি মনে করেন ওনাকে জনগণ মানে ভোটে পাঠিয়েছে, জনগণ ওনাকে নির্বাচিত করেছে। সাইফুল ভাই তো বলেছেন যে জনগণ যদি নির্বাচিত করতে তো এত কষ্ট হওয়ার কোনো কারণ নেই। এখন দেখেন জনগণ নির্বাচিত না করলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে পুলিশ পিটানি খায়। কার কাছে পিটানি খায়? এই যে গত 7 মে বাংলাদেশের এক বর্তমান যিনি প্রেসিডেন্ট মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু, তার নাতি আপনার গুলশান 90 নম্বর রোড বেয়ে যাচ্ছিলেন, 86 নম্বর রোড দিয়ে একজন বাইসাইকেল চালক তিনি ঢুকছিলেন, মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল চালকের গাড়িটি মানে সাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্টের নাতি মানে গ্র্যান্ডসন তিনি নেমে আমরা মানে ভিন্ন ঘটনা চলে যাচ্ছে। না, ভিন্ন ঘটনার একটা সংযোগ আছে, মানে পুলিশকে পেটানো হয়েছে সেটা বলছিলেন। পুলিশকে পেটালো, তারপরে পুলিশ এটা কোনো মামলা টামলা তো কিছুই হলো না। হলো না, কারণটা হবে না তো, কারণটা হবে না। অথচ বিরোধী দল যে 15 বছর আমরা যে রাজনীতি করি, আমাদের প্রত্যেকটা মামলার মধ্যে প্রত্যেকটা মামলার মধ্যে একটা ধারা থাকে যে সরকার পুলিশকে বাধা দেয়। আমাকে শেষ করতে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হচ্ছে 58, আজকের মতো শেষ।
কাল আবার দেখা হবে, ভালো থাকবেন।